হেল্পলাইন থেকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন ইসলাম চৌধুরী। আমার সাথে আছেন সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ, সদস্য ভ্যাট পলিসি এনবিআর। জনাব রৌফ, অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমাদের এবারের বাজেট বক্তৃতার শিরোনাম সেটা হচ্ছে যে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। আমরা বলছি বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় এবার বাজেটের অঙ্গীকার। আপনি একটু আলোকপাত করুন। অনেক ধন্যবাদ। আপনি যেটা বলেছেন এটাই ছিল এবারের বাজেটের মূল থিম, বৈষম্যহীন এবং টেকসই। আমি তো মূলত ভ্যাট নিয়ে আজকে কথা বলবো আপনার সাথে। তো বৈষম্যহীন এবং টেকসই এটাকে আপনি রিকাস্ট করে এভাবে বলতে পারেন যে জনবান্ধব, ব্যবসা বান্ধব। এটাই হলো বৈষম্যহীন, এটা হলো টেকসই। তো সহজভাবে বলতে গেলে বলতে হয় যে এবারের বাজেটে ভ্যাট সংক্রান্ত বৈষম্যহীন, টেকসই, জনবান্ধব, ব্যবসা বান্ধব কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি আপনাকে সরাসরি উত্তর দিই। খুব সহজভাবে আমি কথা বলতে চাই যাতে জনগণ বুঝতে পারে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। এবারের বাজেটে ভ্যাটে এই জনবান্ধব, ব্যবসা বান্ধব কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বলবো অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি যদি যারা ভ্যাটে কাজ করে তাদের সাথে কথা বলেন, আমি কয়েকটা উদাহরণ দিই। আমরা এই বাজেটের পেশের আগে প্রায় 2-3 মাস আমরা বাজেট ডিসকাশন করি অংশীজনদের সাথে। আপনারা জানেন আমরা এবারও সারা দেশে আমরা গিয়েছি, ডিসকাশন করেছি। একটা পয়েন্ট অনেকেই বলেছেন, একটা পয়েন্ট যে এই যে ভ্যাটের যে রিটার্ন সাবমিট করতে হয় প্রত্যেক মাসে মাসে, কিছু ভ্যাটদাতা আছে যেমন ঠিকাদার, যোগানদার, C&F এজেন্ট, এদের ভ্যাট মূলত উৎসে আদায় হয়ে যায়। তো এদের কথা ছিল যে আমরা মাসে মাসে রিটার্ন সাবমিট করব কেন, এটা একটা প্রশ্ন ছিল। তারা বলেছিল যে আমাদের রিটার্ন সাবমিশন 6 মাসে একবার বা 12 মাসে একবার করলে আমাদের জন্য ভালো হয়। সেটা আমরা এবার করেছি। এরপরে জরিমানার কথায় আসেন। রিটার্ন সাবমিট না করলে 5,000 টাকা জরিমানা ছিল, সেটা এবার আমরা 2,000 টাকা করে দিয়েছি। জরিমানা আরও 2 ক্ষেত্রে জরিমানা কমানো হয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠান ভ্যাটে নিবন্ধিত কিন্তু যাদের ভ্যাট নাই, মানে ভ্যাট আউটপুট ভ্যাট দিতে হয় না কিন্তু বিভিন্ন কারণে নিবন্ধন নেওয়া লাগছে, যেমন ভ্যাট এক্সেম্পটেড প্রোডাক্ট উৎপাদন করে বিভিন্ন এছাড়াও সুবিধা নিয়ে, তাদের ক্ষেত্রে বিধান হলো যে সব হিসাবপত্র রাখতে হবে কিন্তু ভ্যাট দিতে হবে না, হিসাবপত্র রাখতে হবে। হিসাবপত্র না রাখলে 1 লক্ষ টাকা জরিমানা ছিল, সেটা এবার আমরা 25,000 টাকা করেছি। আমি আপনাকে 3টা উদাহরণ দিলাম। এরকম আমি আপনাকে এখন হয়তো কয়েক ডজন উদাহরণ আমি দিতে পারবো। তাহলে কি দাঁড়ালো? আপনি বলেছিলেন যে টেকসই এবং বৈষম্যহীন একটা অর্থনীতি গড়তে আমরা কি করছি। তো আমি যেটা বললাম যে এর মূল কথা হলো যে আমরা জনবান্ধব এবং ব্যবসা বান্ধব করতে কি করেছি। তো তার কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিলাম। আপনি যদি যারা ভ্যাট ব্যবস্থার সাথে কাজ করে তাদের সাথে কথা বলেন, যদি বলেন যে এবার বৈষম্যহীন এবং জনবান্ধব কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভ্যাটে, দেখবেন সবাই বলবে যে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যারা ক্রিটিক তারা বলছেন যে আসলে কিছু প্রস্তাব হয়েছে, যেমন প্লাস্টিক দ্রব্যের উপর নাকি ভ্যাট বাড়ানো একটা প্রস্তাব করা হয়েছে। প্লাস্টিক দ্রব্যাদি যেমন ধরুন তৈজসপত্র, কিচেনওয়্যার, তো প্লাস্টিক তো সাধারণত গরিব মানুষরা ব্যবহার করেন। তো এক্ষেত্রে মানে এই প্রস্তাবটার সম্পর্কে আপনার প্লাস্টিক আমরা এই পলিসি তৈরি করতে যে কাজগুলো আমরা করি প্রত্যেকটা কাজই হলো যুক্তি নির্ভর। এর পেছনে তথ্য আছে, এর পেছনে যুক্তি আছে, এর পেছনে ডিসকাশন আছে, এর পেছনে অনেক ইনপুটস আছে। ইনপুটস বিভিন্ন লেভেল থেকে আসে, উচ্চ লেভেল থেকে আসে, ব্যবসায়ী মহল থেকে আসে, সিভিল সোসাইটি থেকে আসে, গবেষকদের কাছ থেকে আসে, অফিসারদের কাছ থেকে আসে। প্লাস্টিকের মূল কথা হলো এটা হলো পরিবেশ বান্ধব না, এটা একটা মূল কথা, এটা পরিবেশ বান্ধব না, এটা হলো মূল কথা। এরপরে এখানে আমরা খুব বেশি যে রেভিনিউ পাই তাও না। প্লাস্টিকের এখন অনেক বিকল্প আছে, তো বিভিন্ন কারণে। আর এবার রেভিনিউ একটা বিষয় ছিল যে রেভিনিউ বাড়ানোর একটা সরাসরি বলি যে আমাদের যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আমরা ঋণ নিতেছি, আপনারা জানেন। তো সেই ঋণের কিছু কন্ডিশনালিটিসও ছিল, সেই শর্তগুলো পালন করতে যেও আমাদের কিছু পদক্ষেপ নিতে হয়েছে।
তো এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো তো না বলার কিছু নাই। হ্যাঁ, পত্রপত্রিকায় আসছে, হ্যাঁ, মিডিয়াতে আসছে, সবাই জানে। তো শুধু যে সে কারণে করা হয়েছে তা না, সে কারণ পরিবেশগত কারণ, রেভিনিউর উপরে ইম্প্যাক্ট কি সেই কারণ, এই সব মিলে করা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না ওইটা হ্যাঁ, যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে পরিবেশ বান্ধব অবশ্যই প্লাস্টিকের একটা ব্যাপার, কিন্তু এটাকে আস্তে আস্তে উইথড্র করতে হবে, মানে প্লাস্টিকটা যাতে ব্যবহার তাহলে এর সাথে আমি আরেকটা কথা আপনাকে অ্যাড করি। হ্যাঁ, আমরা প্লাস্টিকের এখানে ভ্যাট আমরা বাড়িয়েছি, কথা ঠিক, এর পাশাপাশি এই যে বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে এখন থালা বাসন তৈরি হয়, এই যে পাতা, গাছের পাতা, এই সমস্ত জিনিস দিয়ে এখন এই ওয়ান টাইম প্লেট হ্যান ইত্যাদি তৈরি হচ্ছে। এগুলোর উপরে আমরা ভ্যাট এক্সাম্পশন দিয়ে দিয়েছি এবার। আচ্ছা, ওগুলোর উপরে এক্সাম্পশন দেওয়া যাতে উৎসাহিত করা, যাতে এটা উৎসাহিত করা, এটা যেন বেশি ব্যবহার হয়, এটা পরিবেশ বান্ধব, এটার দাম কম, এটা দেশীয় প্রোডাক্ট দিয়ে তৈরি করা যায়, এটা রপ্তানিও হয়। হ্যাঁ, রপ্তানি খুব বেশি হয় না, রপ্তানি নাকি হয়। হ্যাঁ, তো তাহলে দেখেন আমাদের কাজের কিন্তু একটা লজিক আছে, কাজের একটা সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা আছে। আমরা কোনটা উৎসাহিত করছি, কোনটা নিরুৎসাহিত করছি, সবই আমরা করতেছি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। হ্যাঁ, কিন্তু আপাতত দৃষ্টির এফেক্টটা মনে হয় যেন সাধারণ মানুষের উপরই পড়বে, মানে তাদের একটু বেশি পয়সা, গরিব মানুষ তো সাধারণত প্লাস্টিকের জিনিসপত্রই কেনেন, অনেক দামি তো এই জিনিসপত্র তাদের পক্ষে কেনার সব হয় না, আর সাবস্টিটিউট তাদের জন্য একটা কিছু তৈরি হলেই হয় প্লাস্টিকের পাশাপাশি, যে প্লাস্টিক ব্যবহার না করে আমি কম দামে তৈরি জিনিসপত্র, মানে এটা অতি সাধারণ তৈরি জিনিসপত্র, সাধারণ হাজার হাজার লাখ মানুষ এটা ব্যবহার করে। প্লাস্টিকের ভিতরে কিছু আইটেমকে এক্সাম্পশন আগে থেকে দেয়া আছে, যেগুলো যে পানির বোতল, টিফিন বক্স, আর কয়েকটা আইটেম যেগুলো একেবারে সাধারণ মানুষের ব্যবহারের জন্য, এগুলো আগে থেকে এক্সাম্পশন দেওয়া আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি আপনাকে, সেটা হচ্ছে যে নির্মাণ সংস্থার সেবার উপর ভ্যাট যেটা বাড়ানো হলো, এটা বলছে যে 7.5% থেকে বাড়িয়ে 10% করা হলো। এটা তাহলে তো নির্মাণ ব্যয় বেড়ে গেলে তো বাড়ির দামটা বেড়ে যাবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যদি চলে যায়। ধরুন একটা ফ্ল্যাট সব মানুষেরই একটা স্বপ্ন, যে মানুষ তো ধরুন 1 কোটি 1.5 কোটি টাকায় ফ্ল্যাট কেনা মানুষের পক্ষে সম্ভব হয় না, যদি কিছুটা কমায়। কিন্তু এটাতে আমরা তো একটুখানি শঙ্কিত হচ্ছি যে আসলে এটাতে ওই ফ্ল্যাটের উপরে এই ইম্প্যাক্টটা পড়বে না। এটা মেনলি সরকারের যে কনস্ট্রাকশনগুলো, হ্যাঁ, এইখানেই এই ইম্প্যাক্টটা পড়ে আর কি। হ্যাঁ, নির্মাণ সংস্থা ঠিকাদার, এটা আমরা সহজ ভাষায় বলি যে ঠিকাদাররা যে কাজগুলো করে, ধরেন রোডস অ্যান্ড হাইওয়েজের কাজ করতেছে, ধরেন পিডব্লিউডির কাজ করতেছে, ঠিকাদাররা যে কাজগুলো করে এগুলো সেইখানে 7.5 থেকে 10 করা হয়েছে। তো নির্মাণ ব্যয় তো বাড়বেই, আর এইটা তো মূলত সরকার এই ব্যয়টা বহন করে। সরকারের বাইরেও কিছু ঠিকাদারের কিছু ভ্যাট পাওয়া যায়। হ্যাঁ, ফ্ল্যাটের এখানে এর ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, প্রথম কথা হলো এই ভ্যাটের এর কোনো ইম্প্যাক্ট নাই। আর হলো ধরেন এইখানে আমি আপনাকে একটা বিষয় বলি, যে আমরা যখন পলিসি করি আর কি, হ্যাঁ, যদিও এর সমালোচনা আছে, তো একটা জিনিস মাথায় রাখতে হয় যে সহজে বেশি রেভিনিউ কিভাবে আদায় হবে। এটা হলো একটা ক্রাইটেরিয়া, সব ক্ষেত্রে এটা তা না, এটা হলো একটা ক্রাইটেরিয়া, যে সহজে বেশি রেভিনিউ কিভাবে আদায় হবে। তো এইটা একটা ক্ষেত্র যেখানে সহজে বেশি রেভিনিউ আদায় হয়, এটা পুরো সোর্সে কাটা হয়। ঠিকাদারের ভ্যাট তো পুরাটাই সোর্সে কাটা হয়। তো এখানে লিকেজ নাই বললেই চলে। হ্যাঁ, প্রায় ধরেন একটু অস্পষ্ট, বোঝা যাইতেছে না, এরকম ক্ষেত্রে হয়তো সামান্য কিছু লিকেজ হয়, তাছাড়া লিকেজ সাধারণত হয় না। তো এই জন্যে এখানে মানে সহজে কালেকশন করা যায়। হ্যাঁ, তেমন রেজিস্ট্যান্সও হয় না। হ্যাঁ, তো এই সমস্ত কারণে এখানে বাড়ানো হয়েছে। মানে ইম্প্যাক্টটা আপনি যেটা বলতে চাচ্ছেন সাধারণ মানুষের উপরে ভাবে না, ধরেন রাস্তা তৈরি হবে তো সরকার পেমেন্ট করবে, ধরেন একটা ব্রিজ তৈরি হচ্ছে সরকার পেমেন্ট করবে। ঠিকাদার কোন কাজগুলো করে, যে কাজগুলো ঠিকাদার করে, তো সেখানে সাধারণ মানুষের উপরে ঠিক ওরকম ইম্প্যাক্ট আসবে না। এটা ওইটা যারা মানে সরকারি কাজের মধ্যে, হ্যাঁ, তবে ওই যে ইনপুটসগুলো, ওই কাজের যে ইনপুটসগুলো, হয়তো ইনপুটসের উপরে একটু প্রভাব পড়তে পারে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনাকে বলি, যে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর একটা মানে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এটা কিভাবে মানে হবে? মানে অনলাইনে আমি একটা জিনিস কিনছি, মানে আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে যে অনলাইনে একটা জিনিস কিনছি, কিনতে পরে এখন অনলাইনে সে লোকটা বিক্রি করছে আমার কাছে,
তো এটা ডিটারমিন হবে কিভাবে? মানে আমি অনলাইনে একটা 10 টাকার জিনিস কিনলাম, তারপর সে 15% ভ্যাট আরোপ করে, হয়তো আমি হচ্ছি ভোক্তা, আমার কাছে টাকাটা সে নিল। এখন এই টাকাটা কিভাবে, মানে আপনার ফান্ডে যাবে কিভাবে, সরকারি ফান্ডে যাবে কিভাবে? তার তো সব হিসাব থাকে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা এন্টিটির যাবতীয় হিসাবপত্র আছে। এই হিসাব কারোর খাতার মধ্যে থাকে, কারোর মোবাইলের মধ্যে থাকে, কারোর সফটওয়্যারে থাকে, কারোর বিদেশি সার্ভারে থাকে, কারোর ব্রেনের মধ্যে থাকে। এমন ব্যবসা বাণিজ্য আছে যে কোথাও লেখা থাকে না, ব্রেনের মধ্যে হিসাব থাকে, আছে। তো মোট কথা, আপনি যেটা বললেন, মোট কথা হলো যে তার হিসাবপত্র আছে। তো অনলাইন সেলের ক্ষেত্রে ভ্যাট হলো কমিশনের উপরে, টোটাল মূল্যের উপরে না। বুঝতে পারছেন? ধরেন উৎপাদনকারীর পণ্য, সে তার ওয়েবসাইটে, অনলাইন সেলারের ওয়েবসাইটে দেওয়া থাকে। ওয়েবসাইটে একজন কাস্টমার আপনি দেখলেন, দেখে আপনি অর্ডার করলেন। অর্ডার করলে উৎপাদনকারী তার ডেলিভারি সিস্টেমের মাধ্যমে পৌঁছে দিল। তো উনি হয়তো 10% কমিশন পেলেন। এই কমিশনের উপরে তাকে ভ্যাট দিতে হয়। 5% ছিল, সেটা 15% করা হয়েছে। আমি আপনাকে একটা প্রিন্সিপাল বলি। এই যে আমরা পলিসি করি, হ্যাঁ, পলিসি কেন করি, কিভাবে করি, একটু আপনি জানলে বিষয়টা ক্লিয়ার হবে, জনগণের কাছেও ক্লিয়ার হবে যে আমরা হুইমজিক্যালি করি না। অনেকগুলো বিবেচনা থাকে। এই রেট যে 5 থেকে কেন হঠাৎ করে 15 করে ফেলা হলো, শুনলে মনে হয় যে এরকম একটা 5 থেকে কেন 7.5 করলো না, কেন 10 করলো না, কেন শোনে। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো আমরা রেয়াত নিতে উৎসাহিত করার জন্য একবারে এরকম বড় জাম দেওয়া হয়। এর একটা কারণ, রেয়াত নিতে উৎসাহিত করা। রেয়াত ব্যবস্থা চালু করতে হবে। উৎসাহিত করার কারণ কি? যদি কেউ রেয়াত নেয় আর পুরা ভ্যাট দেয়, 15% ভ্যাট দেয়, তেমন অনেক ক্ষেত্র আছে যে যেখানে 1%, 2% ভ্যাট দেওয়া লাগে। এখন এই ক্ষেত্রে তাদের কত রেয়াত নিতে পারবে, রেয়াত নেওয়ার কি সুবিধা অসুবিধা আছে, সেগুলো বিচার বিবেচনা করতে হবে। করার পরে ফার্দার সিদ্ধান্ত নেওয়া যাবে। তো আপনার কোশ্চেনের যে আমি আংশিক উত্তর দিলাম, উত্তরটা হলো হঠাৎ করে মনে হইতেছে যে 5 থেকে 15 করলো কেন। আচ্ছা, ভোক্তা পর্যায়ে কি হবে? কারণ আমি তো মানে একটা অর্ডার দিলাম, আমাকে এসে বলে ভাই আপনার এই জিনিসের 15% ভ্যাট রেখে দেখেন, আগে 5% ছিল, আগে 15% হয়ে গিয়েছে। ভোক্তা পর্যায়ে রেয়াতের ব্যাপারটা তার ভোক্তা এত কিছু বুঝতে পারবে না। রেয়াত তো যে আপনার মানে আপনার ব্যবসায়ী, সেই হয়তো রেয়াত নিচ্ছে, বা প্রডিউস যে করছেন তিনি রেয়াত নিচ্ছেন। তো ভোক্তাকে তো বুঝাবে ওইভাবে। শোনেন, ভ্যাট হলো ভোক্তাকর। ভ্যাট আলটিমেটলি ভোক্তাকেই দিতে হয়। মাঝখানে কেউ ভ্যাট দেয় না। স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেমে মাঝখানে কেউ ভ্যাট দেয় না, সর্বশেষে যে ভোক্তা ভ্যাট দেয়। তো ভ্যাট ভোক্তাকেই দিতে হবে, ভ্যাট ভোক্তাকে দেওয়া উচিত। সরকার ভোক্তার কাছ থেকেই ভ্যাট নিতে চায়। তো ভোক্তার একটু মূল্য বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। তো এটা হলো ভ্যাটের প্রিন্সিপাল। প্রত্যেকটা করের একটা ভিত্তি আছে, একটা প্লেস অফ কালেকশন আছে। যেমন ধরেন হোল্ডিং ট্যাক্স কালেকশন হয় আপনার একটা স্থাপনা আছে, তার উপরে আয়কর, আর কালেকশন হয় আপনি আয় করেন তার উপরে। ভ্যাট কালেকশন হয় হলো আপনি ভোগ করেন তার উপরে, আপনি পণ্য ভোগ করেন, আপনি সেবা ভোগ করেন। তো সহজ কথায় উত্তর হলো, আমি এই উত্তরটা আরো অনেক মজা করে দিই আর কি। হ্যাঁ, এইরকম কোশ্চেন তো আমি প্রচুর পাই। ধরেন আমি তো প্রচুর মানুষের সাথে আমার ইন্টারাকশন হয়, আমি করি, আমি অবশ্যই আই ফিল মানে কমফোর্ট, মানে সিন্স ইট ইজ মাই প্রফেশন। হ্যাঁ, তো প্রচুর মানুষ কোশ্চেন করে যে তাহলে এই যে আমি ভ্যাট বেড়ে গেল, তাহলে আমার মূল্য বেড়ে যাবে না? তা আমি বলি যে ভ্যাট বাড়লে মূল্য বাড়বে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি বলেন যে পাঞ্জাবি লুজ কেন, তো এটা কোনো কোশ্চেন হলো? এই পাঞ্জাবির নেচার হলো পাঞ্জাবি লুজ, পাঞ্জাবি কি টাইট হবে নাকি? তো ভ্যাট হলো ভোক্তা কর। ভ্যাট ইজ কনজিউমার ট্যাক্স। ভ্যাট হলো ভোক্তা কর, ভ্যাট ভোক্তা দিবে। তো ভোক্তা দিলে এর মূল্য বাড়বে না? মূল্য বাড়বে। তবে শোনেন, পরের কথা হলো যে হ্যাঁ, একসময় ভোক্তার উপরে চাপ হবে না। কখন? ধরেন ভালো ট্যাক্স সিস্টেমে ডাইরেক্ট ট্যাক্স বেশি কালেকশন হয়, প্রত্যক্ষ কর। ধরেন আমেরিকা, ইউরোপে
আপনার আত্মীয়স্বজন নিশ্চয়ই আছে, দেখবেন ওখানে যারা ইনকাম করে ইনকামের 50-60% সরকার ট্যাক্স নিয়ে নেয়, ডাইরেক্ট ট্যাক্স। আর সেখানে ধরেন ম্যাক্সিমাম মানুষ ইনকাম করে, চাকরি করে, সরকার ম্যাক্সিমাম ট্যাক্স কালেকশন করে হলো ডাইরেক্ট ট্যাক্স থেকে। তো আমরা তো এখন ওই পর্যায়ে যেতে পারিনি। আমরা যখন ওই পর্যায়ে যাব তখন ভ্যাটের হার কমবে, তখন ভ্যাটের আরও সব কিছু কমবে, তখন এরকম প্রেশারটা কমবে আর কি, তখন প্রেশার কমে আসবে। অনেক সময় অনেক ভোক্তা আমাকে বলে যে ভাই আমি তো ইনকাম ট্যাক্স দিই। জি জি, ভ্যাট দেবো কেন? না না, তারা বলেন যে আমি তো ইনকাম ট্যাক্স দিই, আমার যে অর্জিত আয় তারপরে আমি ইনকাম ট্যাক্স দিয়ে আমি কোনো দ্রব্য বা পণ্য ক্রয় করছি, আবার তাহলে আমার এই ডবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে। তা আমরা তাদের কোনো উত্তর দিতে পারি না। আমরা বলি যে যখন এক্সপার্ট কোনো মহোদয়কে আনবো তিনি উত্তর দেবেন। না, এরকম কথা মানুষে বলে শোনেন, ট্যাক্স তো এক জায়গায় ট্যাক্স নেওয়া, এটা তো ট্যাক্সের পলিসি না। আমেরিকাতে মাল্টিপল স্টেজে ট্যাক্স নেওয়া হয়। আমেরিকাতে তো ভ্যাট নাই, সেখানে এই লোকাল অথরিটি স্টেট ট্যাক্স, আপনার ন্যাশনাল ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স, বহু ট্যাক্স দিতে হয়। তো এই কথা অনেকেই বলে ইভেন ভ্যাটের ক্ষেত্রে আমদানিতে ভ্যাট দিতে হয়, উৎপাদনে ভ্যাট দিতে হয়, ট্রেডিংয়ে ভ্যাট দিতে হয়। অনেকে বলে যে আমি এক ভ্যাট কয়বার দেবো। এগুলো তো মানুষ ধরেন না জেনে বলে। ভ্যাটের ফিলোসফি এই, ভ্যাটের নেচারটা এই যে যখনই সেল হবে আপনি ভ্যাট দিবেন, আগের ভ্যাট রেয়াত নিয়ে নেবেন। এই হলো ভ্যাটের পলিসি, ভ্যাটের সিস্টেম, ভ্যাটের ফিলোসফি। তো আমরা তো ওইরকম ভ্যাট সিস্টেম স্থাপন করতে পারিনি। আমরা নানান কারণে ভ্যাটের যে বেসিক ফিলোসফি, যে আগের ভ্যাট আপনি রেয়াত নেবেন, আপনি ভ্যালু অ্যাডিশন করবেন, এখন সর্বমোট মূল্যের উপরে ভ্যাট দিবেন, এই হচ্ছে দিস ইজ দি ভেরি বেসিক ফিলোসফি অফ ভ্যাট। এইভাবে যদি আমরা ভ্যাট অ্যাডমিনিস্টার করতে পারতাম, তাহলে যে মাঝখানে কারোর উপরে চাপ পড়তো না, সর্বশেষ সব জায়গায় যে ভ্যালু অ্যাডিশন হতো তার উপরে ভ্যাট কালেকশন হতো, সর্বশেষে কনজিউমার ভ্যাট দিত, সরকার অনেক ভ্যাট পেত। কিন্তু আমরা নানান কারণে এই যে ভ্যাটের যে স্ট্যান্ডার্ড সিস্টেম সেটা আমরা স্থাপন করতে পারিনি। এই যে একটু আগে আপনি বললেন যে অনলাইনে ভ্যাট কেন 15% করলেন, এটা হলো একটা কারণ যে সবাই স্ট্যান্ডার্ড সিস্টেমের মধ্যে আসুক। আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি। এবার অনেকগুলো আইটেম, শুধু অনলাইন না, গত 9 জানুয়ারি যে অর্ডিন্যান্স হলো, আর আমাদের এই বাজেটে প্রায় অনেকগুলো আইটেমকে আমরা 15% নিয়ে আসছি। তো এতে হবে কি, এতে ভ্যাটের কমপ্লায়েন্স আরও বাড়বে, ভ্যাটের স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেম তৈরিতে সহায়তা হবে। তো ধরো আর কি, এই থিওরিটিক্যাল কথা তো মানুষে বুঝেও না, মানুষে এটা শুনে আনন্দ পায় না। মানুষ একেবারে প্র্যাকটিক্যাল কথা শুনতে চায়, যেটা তার কাছে বোধগম্য হয় সেটা শুনতে চায়। যাও আর কি, সিম্পলভাবে বলি, ধরেন ভ্যাটের একজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন, উনি মারা গেছেন, এখন নাই। ওনার নাম হচ্ছে অ্যালান এ টেইট। উনি IMF-এর চিফ ইকোনমিস্ট ছিলেন যখন ভ্যাটটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। উনি একটা কথা বলেছিলেন, ওনার বেশ কয়েকটা বই আছে ভ্যাটের উপরে। উনি বলেছিলেন যে ভ্যাট হলো লোয়েস্ট পসিবল সিঙ্গেল রেট অ্যান্ড ওয়াইডেস্ট পসিবল কাভারেজ। তিনটা কথা আছে এখানে। লোয়েস্ট পসিবল সিঙ্গেল রেট, একটা রেট হবে লোয়েস্ট পসিবল, কমের মধ্যে হলে ভালো, আর ওয়াইডেস্ট পসিবল কাভারেজ, একেবারে ব্যাপক ভিত্তিক কাভারেজ হতে হবে। আপনি সিঙ্গাপুরে যান, সব কিছুর উপরে ভ্যাট, যা কিনবেন সেখানে আপনার ভ্যাট, কিন্তু রেট কম। সম্ভবত এখন মনে হয় 9 বা 10 এরকম হবে। তো আমরা যদি ওরকম পারতাম, ব্যাপক ভিত্তিক, আমরা এখনও আমাদের অর্থনীতির প্রায় 45% এখনো ভ্যাট নেটওয়ার্কের বাইরে আছে। এখন জনগণকে এখন আপনি বলেন যে ভাই 45% আমরা এখন ইম্পোজিশনের বাইরে আছে। হ্যাঁ, তাহলে জনগণের কাছে আপনি বলেন, আর 45% যদি ইম্পোজ করা হয় তাহলে ডবল হয়ে যেত। এখন আমাদের যে স্ট্রেংথ আছে, আমরা বলি যে আমাদের ক্যাপাসিটি নাই, আমাদের এই এত বড় দেশ, আমাদের টোটাল আমাদের অফিসার আছে প্রায় 3-4 হাজার মতো। এই 3-4 হাজার অফিসার দিয়ে আমরা এটা অ্যাডমিনিস্ট্রেট করতেছি। কত কঠিনভাবে আমরা একটা জেলাতে, এখনও পর্যন্ত একটা জেলাতে আমাদের 2-3-4 জন অফিসার কাজ করে। এই হলো আমাদের ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিতে 45% আপনি নেটের বাইরে রেখেও আমরা গত বছর আমরা প্রায় 1,51,000 কোটি টাকা কালেকশন করছি। তো ভ্যাটের কালেকশনই তো বেশি রাজস্বে। এখন এনবিআর-এর মোট কালেকশনের এখন প্রায়, ধরেন আপনি যদি শুধু লোকালটা ধরেন তাহলে প্রায় 38% হচ্ছে ভ্যাট আইন দিয়ে হয়। আর যদি ইম্পোর্টে তো ভ্যাট আদায় হয়, যদি অ্যাড করেন তাহলে প্রায় 56%। তারপরে আছে কাস্টমস, তারপরে হলো ইনকাম ট্যাক্স।
কাস্টমসের শেষে আছে। কাস্টম শেষে ইনকাম ট্যাক্স প্রায় 33%, আর কাস্টমস প্রায় 29% মতো বর্তমানে। হ্যাঁ, তো এখন জনগণকে সিংহভাগ আসলে ভ্যাটের সিংহভাগ, এবং আমাদের দেশে কন্ট্রিবিউট করে। আমাদের দেশে ভ্যাটের সম্ভাবনাই বেশি। এই ধরেন একটু আগে আমি বললাম যে উন্নত দেশে তো ডাইরেক্ট ট্যাক্স তো বেশি কালেকশন হয়। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আমরা এখনো ওই লেভেলে যাইনি। জনগণের বোঝার মতো করে আমি বলি, আমাদের দেশে শতকরা কয়জন মানুষ চাকরি করে? আপনি বলেন কয়জন মানুষ চাকরি করে, আপনি বলেন। আর যারা চাকরি করে তাদের ভিতরে কয়জনের ট্যাক্সেবল ইনকাম আছে? তাহলে আপনি ডাইরেক্ট ট্যাক্স তখনই আপনি বেশি কালেকশন করতে পারবেন যখন আপনার শতকরা 90% মানুষ হ্যাঁ চাকরি করবে এবং তাদের ইনকাম ট্যাক্সটা ট্যাক্সেবল হবে, তখন হবে। তো সেই লেভেলে আমরা কবে যাব আপনি চিন্তা করে দেখেন। কাজেই আমাদের এখনও ভ্যাটের সম্ভাবনা খুব বেশি। ভ্যাটের সম্ভাবনা বেশি, আমি একটা পয়েন্ট তো বললামই যে প্রায় 45% নেটের বাইরে আছে। আর যেটুকু আমাদের কাভারেজ আছে সেখানেও যে আমরা কতটুকু কালেকশন করতে পারতেছি সেটা আপনি বা আমি অনুমান করতে পারি, জনগণও অনুমান করতে পারে। জনগণই বলবে যে না ওখানে ভ্যাট দেয় না, ওখানে ভ্যাট দেয় না, অমুকে চালান দেয় না, আমি অমুক দোকানে গিয়েছিলাম চালান দেয় না। তাতেই আমরা বুঝতে পারি যে এখানে কতটুকু আমরা কালেকশন করতে পারতেছি। তো এইটুকু যদি আমরা পারতাম তাহলে দেখেন, তাহলে আমার মনে হয় যে এই আমরা যেটুকু কালেকশন করতে পারতেছি এইটুকু, আর যেটুকু বাইরে আছে ওটা আরও এর সমান, আর যেটুকু পারতেছি না ওটুকু এর সমান। মানে রাফ কথা আর কি। রাইট। জনাব রউফ, কষ্ট করে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন অত্যন্ত সারগর্ভ আলোচনা, যেটা ভ্যাট সম্পর্কিত বিষয় বললেন জনাব রউফ। উনি অত্যন্ত বিদ্বজন, ভ্যাট সম্পর্কিত ওনার দীর্ঘদিন অভিজ্ঞতা, কাজ করার অভিজ্ঞতা, এবং অনেক মোটা মোটা বইও লিখেছেন। আশা করি আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। আজ এই পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা ও শুভেচ্ছা।